আসসালামু আলাইকুম। একজন মানুষ যদি তার লক্ষ্যে বিশ্বাস করে, একজন মানুষ যদি তার কর্মে বিশ্বাস করে, একজন মানুষ যদি তার মিশনে বিশ্বাস করে, তাহলে কি হয়? যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, লুলার জীবন কিন্তু খুব স্টার্টিংটা খুব করুণ। তিনি খুব দরিদ্র পরিবারে, বলা যেতে পারে বস্তিতে। তার বাবা ছিলেন বর্গা চাষি, অন্যের জমিতে বর্গা নিয়ে কাজ করতেন, দিনমজুরের কাজ করতেন। সেখান থেকে তার বাবা পরিবার নিয়ে প্রথমে একটা মফস্বল শহরে যান। সেখান থেকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া আসেন এবং রাজধানীতে আসার পরে তারা 7 জন, বাবা মা সহ, একটা বারের ব্যাক রুম, পেছনের অংশ, এটা ভাড়া নেন এবং নড়বড়ে ঘর। গভীর রাতে মাতালরা হয়তো ওখানে এসে পেশাব করছে বা আরো কিছু করছে। যখন বৃষ্টি হতো তখন রাস্তার যত ব্যাঙ, কেঁচো, এই সব ওই ঘরে এসে আশ্রয় নিত আর কি। এবং দিনের বেলা তাদেরকে আবার সেইগুলো সব পরিষ্কার করতে হতো। তো আসলে এটাই বস্তির জীবন। সে আরেকটু বড় হলো এবং স্কুল ছেড়ে দিতে হলো তাকে 12 বছর বয়সে, ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। এবং সুপলিশ বয় হিসেবে কাজ শুরু করলো, রাস্তায় রাস্তায় ফেরি করা, মানে পথকলি। এবং তারপরে লেদ মেশিনে ওয়ার্কশপে কাজ, লেদ মেশিনের হেল্পার থেকে লেদ মেশিন অপারেটর। এবং একদিন ওই লেদ মেশিনে কাজ করতে গিয়ে রাতে তার বাম হাতের একটা আঙ্গুল কেটে যায়। 23 বছর বয়সে বস্তির আরেক মেয়েকে তিনি বিয়ে করেন। 2 বছর পরে মারা যান সেই মহিলা। এবং মারা যাওয়ার আগে 8 মাসের বাচ্চা প্রসব করেন। এবং সেই ছেলেটিও স্বাভাবিকভাবে বস্তির একজন দরিদ্র মানুষের যা হয় মারা যান। কারণ চিকিৎসা করার মতন, এমনি তো 8 মাস মানে হচ্ছে ফুল বর্ন না। সেই সময় একজন অ্যাক্টিভিস্ট, শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যে কর্মী লুলার সাথে পরিচয় হয় এবং লুলার সমস্ত কথাবার্তা তার কাছে, মানে যে এই যে অবস্থার পরিবর্তন করতে হবে, শ্রমিকদের অবস্থার উন্নয়ন করতে হবে, এই করতে হবে, বলে যে এগুলো করার চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। কিন্তু সেই কর্মী তার পেছনে লেগে থাকে। প্রথম দিকে লুলা খুব বিরক্ত, অ্যাংরি, ক্রুদ্ধ হয়েছে তার উপরে। কিন্তু ব্রাজিলের শ্রমিকদের, দরিদ্রদের যে প্রতিদিনের সাফারিংস, কষ্ট, তার চিন্তা পরিবর্তিত হতে শুরু করলো। বলে যে না, মানুষের জন্য কিছু করতে হবে, এই অবস্থার পরিবর্তনের জন্য কিছু করতে হবে। এই সময় 1975-এ তার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেল এবং তাকে টর্চার করলো। এবং এই ঘটনা তার চিন্তাধারাকে ব্যাপকভাবে প্রভাবিত করলো এবং তিনি শ্রমিক আন্দোলনে যোগ দিলেন। এবং মেটাল ওয়ার্কার্স ইউনিয়ন, এটাকে কি বলা যায় আর কি, ধাতব দ্রব্য বা ওয়ার্কশপ কর্মীদের ইউনিয়নের প্রেসিডেন্ট হয়ে গেলেন। এবং এই সময় সামরিক শাসন ছিল ব্রাজিলে আর কি। এবং তিনি শ্রমিকদের অধিকারের আন্দোলন শুরু করলেন এবং শ্রমিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন এবং ওয়ার্কার্স পার্টি গঠন করলেন। তিনি সাও পৌলোর গভর্নর হওয়ার জন্যে 1982 সালে নির্বাচন করলেন, হেরে গেলেন। এবং যখন হেরে যান তিনি সিদ্ধান্ত নিলেন যে আর রাজনীতি করবেন না, যেটা আমার না আর কি।
কিন্তু তখন ক্যাস্ট্রো কিউবার প্রেসিডেন্ট ছিলেন। তিনি কিউবা সফরে যাওয়ার পরে ক্যাস্ট্রোর সাথে তার দেখা হয়। ক্যাস্ট্রো তাকে বললেন, অধিকারের আন্দোলনের জন্যই তোমার জন্ম, তুমি আন্দোলন ছাড়তে পারো না এবং ছাড়বে না। আসলে কিছু কিছু মানুষ থাকেন যাদের সামনে গেলে যে কেউ তার কথা দ্বারা প্রভাবিত হয়ে যায়। কেন? তারা বিশ্বাসের কথা বলেন, সেই বিশ্বাসের সাথে যে কেউ দ্বিমত করতে পারেন, সে তাতে কিছু আসে যায় না। এবং তিনি তার হৃদয়ে এই উপদেশটা গ্রহণ করেন যে না, আমার কাজ আছে, আমার স্বপ্ন আছে। সেই স্বপ্ন হচ্ছে নির্যাতিত মানুষের ভাগ্যকে বদলে দেওয়া। তিনি 1989-এ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, হেরে গেলেন ওয়ার্কার্স পার্টি থেকে। 1994-এ নির্বাচন করলেন, হেরে গেলেন। 1998-এ নির্বাচন করলেন, হেরে গেলেন। কয়বার হারলেন? 3বার প্রেসিডেন্ট নির্বাচনে, তার আগে একবার সাও পৌলোর মেয়র হওয়ার নির্বাচনে হেরে গেলেন। 2003 সাল তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। চতুর্থবার নির্বাচনে তিনি জিতলেন এবং শ্রমিক শ্রেণী থেকে, বঞ্চিত মানুষদের থেকে তিনি প্রথম ব্রাজিলের নির্বাচিত প্রেসিডেন্ট, এবং যার কোনো ফর্মাল আনুষ্ঠানিক কোনো এডুকেশন ছিল না। এবং স্বাভাবিকভাবে তার কথাবার্তা পলিশ ছিল না আর কি। পলিশ মানে খুব পরিশীলিত কথাবার্তা না। অভিজাতরা এই জন্য তাকে অপাঙ্ক্তেয় ভাবতেন সবসময়। কিন্তু তার যে সততা, তার যে বিশ্বাস, এটা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এবং বঞ্চিত সমস্ত মানুষের মধ্যে সবসময় আশার সঞ্চার করেছে। তো তিনি বলেছেন ব্রাজিলিয়ানদের, আমি প্রেসিডেন্ট হয়ে যে অনেক কিছু করে দিতে পারবো তা না, 3 বেলা খাবারের ব্যবস্থা করা, তাহলেই আমি মনে করব যে আমার জীবনের যে মিশন ছিল, এই মিশনটাকে আমি ফুলফিল করতে পেরেছি। এবং তিনি নির্বাচিত হওয়ার পরও এই কথাই বলেন যে মিরাকেল প্রত্যাশা করবে না, আমি আগে ব্যবস্থা করব যে 3 বেলা যাতে প্রতিটি ব্রাজিলিয়ান খাবার পায়, তারপরে উদ্যোগ নেব যে অসম্ভব সেটাকে সম্ভব করার। এবং তিনি আসলে অসম্ভবকে সম্ভব করেছিলেন। ব্রাজিলের অর্থনীতি পাল্টে দিয়েছিলেন এবং ব্রাজিলকে বিশ্বের একটা উদীয়মান অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করেছিলেন এবং 3 বেলা খাবার নিশ্চিত করেছিলেন যে প্রত্যেকটা মানুষ সে খাবার পাবে। আসলে সবসময় মনে রাখবেন, একজন মানুষের মূল শক্তি হচ্ছে শিক্ষার, মূল শক্তি হচ্ছে জ্ঞানের। এবং শোষকরা সবসময় যাদের শোষণ করতে চায় তাদেরকে শিক্ষা থেকে, জ্ঞান থেকে বঞ্চিত রাখতে চায়, তাদেরকে অজ্ঞ মূর্খ রাখতে চায়। তো লুলা যত গরিব পরিবার ছিল, মাসিক ভাতা নিশ্চিত করলেন। শর্ত হচ্ছে একটাই, সন্তানদের স্কুলে পাঠাবে, যে কাজে না পাঠিয়ে তাদেরকে স্কুলে পাঠাবে। যেহেতু দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন, খুব প্র্যাকটিক্যাল ছিলেন, তার অর্থনৈতিক পদক্ষেপও প্র্যাকটিক্যাল ছিল। পরপর 2বার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, 10 বছর প্রেসিডেন্ট হলেন। সংবিধান অনুসারে একজন মানুষ পরপর 3বার প্রেসিডেন্ট হতে পারবে না। তার দলেও 3য়বার প্রেসিডেন্ট হলেন, কিন্তু দলের যে নেত্রী ছিলেন, যিনি প্রেসিডেন্ট হলেন, আসলে অনেক সময় হয় যে চেয়ারে বসলে প্রাজ্ঞদের কথা আর শোনা হয় না। কারণ যখন আপনি চেয়ারে বসবেন তখন আপনার চারপাশে প্রাজ্ঞর চেয়ে তাল এবং তেল আর কি, মানে দেওয়ার লোক বেড়ে যায় আর কি। এবং ব্রাজিলের সেই নেত্রী প্রেসিডেন্ট যিনি হলেন,
তার দলেরই শি মেড দ্য মিস্টেক্স, যার ফলে দুর্নীতির অভিযোগ হলো, তার দল ক্ষমতা থেকে অপসারিত হলো, ইমপিচড হলো এবং বলসোনারো প্রেসিডেন্ট হলেন। নতুন সরকার শুধু মানে লুলার দলকে না, লুলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলো। তার ঘরে অভিযান চালানো হলো, তাকে তুলে নেওয়া হলো কোশ্চেনিং এর জন্য, জেরা করার জন্য রিমান্ডে নেওয়া হলো আর কি। এবং 1 বছরের মধ্যে তার স্ত্রী মারা গেলেন স্ট্রোক করে, এবং 2 বছর পরে লুলাকে জেল দেওয়া হলো এবং 580 দিন তিনি জেলখানায় ছিলেন। একজন মানুষের কিন্তু ক্যারিয়ার এখানেই শেষ। কেউ যদি বিশ্বাস করে শেষ হয় না। আপনি চিন্তা করেন, একজন মানুষ জেলখানায়, যিনি ছিলেন সেলিব্রিটি, তাকে ক্রিমিনাল হিসেবে, অপরাধী হিসেবে অপপ্রচার, এবং জেলে যখন ছিলেন তিনি, তার 7 বছরের নাতি সেও মেনানজাইটিসে মারা যায়। স্ত্রী মারা গেল, নাতি মারা গেল। কিন্তু আসলে স্বপ্ন মরে না, মানুষ মারা যায়, দেহ মারা যায়, কিন্তু স্বপ্ন মরে না। তিনি তার স্বপ্ন, তার বিশ্বাস, সেই বিশ্বাসের জন্য জেলে বসেই কাজ শুরু করলেন। এবং যা 5 বছর আগে অসম্ভব মনে করা যে লুলা কখনো আবার রাজনীতিতে ফিরে আসবেন, ব্রাজিলের প্রেসিডেন্ট হবেন, অসম্ভব মনে করা হতো। যে আপনার ব্রাজিলিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসে তিনি আবার যাবেন, যেখানে সমস্ত অভিজাতরা এবং সমস্ত সেনাবাহিনী তার বিরুদ্ধে আবার প্রেসিডেন্ট হবেন। সেই অসম্ভবকে তিনি সম্ভব করলেন। কিভাবে? বিশ্বাস এবং কল্যাণ চিন্তা। তিনি বিশ্বাস করতেন যে আমি জেলখানা থেকে বেরিয়ে আসবো। এখন এই যে আমার প্রতি অন্যায় করা হয়েছে, এই যে অবিচার, এই যে জুলুম করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পড়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, এর ফলে তো ভেতরে একটা ক্ষোভ জমে মানুষের। না, যখন জেলখানা থেকে বেরোবো কোনো ক্ষোভ নিয়ে বেরোবো না। তবে স্বাভাবিকভাবে এটা তো পার্ট অফ মাই হিস্ট্রি, এটা তো তার জীবনের ইতিহাসের একটা অংশ যে হ্যাঁ, তাকে তার উপরে নির্যাতন করা হয়েছে, যে আমি এটা ভুলতে পারবো না, আই ক্যান্ট ফরগেট ইট। কিন্তু প্রতিদিন আমি এটা টেবিলে উপস্থাপন করবো না, অর্থাৎ প্রতিদিন আমার বক্তব্যে, আমার কথায়, আমার আচরণে এটার কোনো প্রকাশ ঘটবে না। কেন? কারণ একজন নেতা, একজন রাষ্ট্রপ্রধান, একজন রাষ্ট্রনায়ক কখনো সুন্দরভাবে কাজ করতে পারে না যদি তার ভেতরে ঘৃণা থাকে এবং যদি সে প্রতিশোধ নেওয়ার চিন্তা করে। এবং লোলা যখন বেরিয়ে আসেন জেলখানা থেকে, এই কথাগুলোই বলেন যে আমি প্রতিশোধ নেওয়ার জন্য নয়, ব্রাজিলের মানুষের ভাগ্য বদলানোর জন্য আমি আবার রাষ্ট্রপতি হতে চাই। এবং পাস্ট যেটা, এটা ওভার, এবং আমি নতুন ব্রাজিল গর্ব আর কি। অর্থাৎ আসলে একজন মানুষের লক্ষ্য যখন মহৎ হয়, যদি ওনার লক্ষ্য হতো যে বেরিয়ে নেই, তারপরে বেটা তোদের আমি মজা বুঝাবো আর কি, তাহলে তিনি কখনোই এই 10 বছর পরে, তিনি 10 বছর কি, এখন তার বয়স হচ্ছে 77 বছর। আসলে বয়স যে কোনো ব্যাপার নয়, লুলা আবার সেটা প্রমাণ করলেন। এবং তিনি
তৃতীয়বারের মতন ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছেন। এবং যদিও তার যিনি প্রতিদ্বন্দ্বী তিনি মানে মানে নিজেকে অভিজাত এলিট মনে করেন, কিন্তু সাধারণ ভদ্রতা তিনি রক্ষা করতে পারেন নাই। সাধারণ পরাজিত প্রেসিডেন্ট বিজয়ী প্রেসিডেন্টের হাতে ক্ষমতা অর্পণ করে তিনি পালিয়ে গেছেন মিয়ামিতে, ক্ষমতা অর্পণ না করেই। আসলে আভিজাত্য এটা হৃদয়ের ব্যাপার, আভিজাত্য বংশের ব্যাপার নয়, আভিজাত্য কোনো শ্রেণীর ব্যাপার নয়। একজন মানুষ অভিজাত কিনা, সে এলিট হয়েছে কিনা, এনলাইটেন্ড কিনা, বোঝা যায় তার আচরণ থেকে। ক্ষমতায় গেলে একজন মানুষ অনেক কিছু করতে পারে যদি সে প্ল্যান করে, কিন্তু যখন ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন, জেলখানায় বসে আপনি কি করলেন, কি চিন্তা করলেন, আবার ঘুরে দাঁড়াতে পারলেন কিনা? এই ঘুরে দাঁড়ানোটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এবং একজন মানুষের লক্ষ্য যদি মহৎ হয়, যে কোনো বিপর্যয়কে তিনি বিজয়ে রূপান্তরিত করতে পারেন, কিন্তু লক্ষ্যটা মহৎ হতে হবে। লুলার লক্ষ্য ছিল ব্রাজিলের সাধারণ মানুষের ভাগ্যকে বদলানো। এই লক্ষ্যটা মহৎ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তখন ফিটনেসটা কোনো ব্যাপার থাকে না, তখন যে কোনো বয়সে যে কোনো দায়িত্ব তিনি পালন করতে পারেন, যদি লক্ষ্যটা তার সামনে পরিষ্কার থাকে। তো আসলে মহৎ লক্ষ্যকে আমরা সবসময় গুরুত্ব দিয়েছি, যে জীবনের লক্ষ্যটা কি, আপনি কতটা পারবেন, কত দূর যেতে পারবেন, এটা সবসময় নির্ভর করে যে আপনার জীবনের লক্ষ্যটা কি। লক্ষ্যটা যদি বড় হয়, লক্ষ্যটা যদি মহৎ হয়, আপনি দীর্ঘায়ু হবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি যে কোনো অবস্থায় ঘুরে দাঁড়াতে পারবেন। এবং একজন মানুষ যে কোনো স্তর থেকে তার উত্তরণ ঘটতে পারে। আমরা তো লুলাকে দেখলাম যে কোন স্তর থেকে তার উত্তরণ ঘটেছে। বস্তির সাধারণ একজন মানুষ, ওই যে বলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক বড়। জন্ম যথাতথা হতে পারে, কর্ম মানুষকে স্মরণীয় করে, কর্ম মানুষকে বরণীয় করে।